শুভ সন্ধ্যা 2018 সালের এইচএসসি পরীক্ষার্থী সবাইকে সুস্বাগতম। সাথে আরও যে অভিভাবকবৃন্দ আছেন আমরা সবাইকে 2018 সালের পরীক্ষার্থীদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা 7টি পরীক্ষা দিয়ে ফেলেছো। সামনে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আছে। এই দ্বিতীয় পত্র পরীক্ষায় তোমরা ইতিমধ্যে প্রায় 22 মাস, প্রায় 2 বছর কাছাকাছি সময় এটা অধ্যয়ন করেছো। নিঃসন্দেহে সবাই পরীক্ষা প্রস্তুতি পর্যায়ে আছো। আমরা এখন এখানে এটাকে শর্টলি, অর্থাৎ একদিনের মধ্যে তুমি কিভাবে তোমার প্রস্তুতিটা কমপ্লিট করবে, আমরা সে ব্যাপারে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি তোমাদের আজকের যে পরীক্ষাটা হয়ে গেল, নিঃসন্দেহে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে এবং কোশ্চেনটা যদি তোমরা অবজার্ভ করো, যদি একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে পদার্থবিজ্ঞান কত আধুনিক, কত সমসাময়িক এবং আমাদের চারপাশে যা কিছু আছে এটাই কিন্তু আসলে পদার্থবিজ্ঞান। অনেকেই পদার্থবিজ্ঞান বিষয়টা তোমাদের কাছে একটু ভয়ের মনে হয়, আসলে কিন্তু পদার্থবিজ্ঞান ভয়ের কোনো বিষয় না। আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলি যে পদার্থবিজ্ঞান কিন্তু আমাদের চারপাশে যা আছে সেটা নিয়েই কিন্তু পদার্থবিজ্ঞান। আজকে যদি তুমি কোশ্চেনটা দেখো সবগুলো কোশ্চেনই যদি তুমি এখানে খেয়াল করো, তাহলে দেখবে যে এর মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে মজা আছে। আজকে ক্রিকেট মাঠের যে কোশ্চেনটা এসেছে, দেখো একদমই তোমাদের পরিচিত এই মাঠ, এই খেলা এবং বইয়ের সাথে এটা রিলেটেড। সুতরাং এই কোশ্চেনটা তোমাদের খুব আনন্দ দিয়েছে আমি আশা করি। এর মধ্যে দেখো একদমই তুমি গাড়ি দিয়ে চলো, দেখো এই ক্রিকেট মাঠে অর্থাৎ 2 নম্বর কোশ্চেনের অনুধাবনের কোশ্চেনটা যদি একটু খেয়াল করো, আমরা গাড়ি দিয়ে কিন্তু সবসময় লং জার্নিতে যাই, চিটাগাং যাই, রাজশাহী যাই। আমরা সবসময় কিন্তু খেয়াল করি রাস্তার পাশে আমাদের কিলোমিটার স্টোনগুলো আছে, কিন্তু এই স্টোনগুলোও যে একটা ফিজিক্সের অংশ সেটা হয়তো তোমরা সবাই উপলব্ধি করোনি। আজকের কোশ্চেন কিন্তু তোমাকে দেখিয়ে দিচ্ছে যে এটাও ফিজিক্সের অংশ। সেখানে অনুধাবনের কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। তোমরা তাৎক্ষণিক বেগ পড়েছো, এই তাৎক্ষণিক বেগটা কিন্তু এখান থেকে বের করতে হবে, তাৎক্ষণিক বেগের উত্তরটাই দিতে হবে এই প্রশ্নে। এরপরেও তুমি দেখো যে বিল্ডিংটায় তুমি থাকছো, এই বিল্ডিংটা দিয়েও যে ফিজিক্সের একটা কোশ্চেন হতে পারে, এই জিনিসটা হয়তো তোমাদের ধারণা কম ছিল এবং তোমার বইয়ের সাথে রিলেটেড একটা কোশ্চেন হতে পারে। তো সুতরাং আমি আশা করি আজকের পরীক্ষায় তোমাদের ভালো হওয়ার সাথে সাথে তোমরা উৎসাহিত হয়েছো। দ্বিতীয় পত্রে তোমাদের এই ভয়টা হয়তো থাকবে না। তো আমরা এটাকে আরও একটু সংক্ষিপ্ত আকারে তোমরা আজকে কিভাবে প্রস্তুতি, পুরো বই তো আর আগের মতো পড়া সম্ভব না, সুতরাং আমরা সেই কৌশলটাকে এখানে তোমাদের বলার চেষ্টা করব। শুরুতেই যদি আমি তোমাদেরকে একটু নিয়ে যাই, যে তোমরা সবাই জানো এই বিষয়টা, যে এখানে প্রাথমিকভাবে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা সিকিউ কোশ্চেনে ক, খ, গ, ঘ 4টা অংশ থাকে। 4টা অংশে আমরা জানি যে জ্ঞানমূলক কোশ্চেন উত্তরটার জন্য 1 মার্ক, অনুধাবনে 2, প্রয়োগে 3 এবং উচ্চতর দক্ষতায় 4। একটু খেয়াল করবে, আমরা অনেকেই কিন্তু ভুলের মধ্যে থাকি যে উচ্চতর দক্ষতায় নাম্বার 4, এটা নিয়ে সবাই আমরা আতঙ্কিত থাকি, অনেক সময় ভয়। আসলে কিন্তু উচ্চতর দক্ষতায় 4 না। এখানে যদি তুমি কোশ্চেন দেখো, এখানে যদি দেখা যাচ্ছে যে উচ্চতর দক্ষতায় কিন্তু আসলে নাম্বার 1 একমাত্র, আর এর আগের স্টেপগুলো কিন্তু তুমি অলরেডি পার হয়ে চলে আসতেছ। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এখানে 1 উচ্চতর দক্ষতার 4টা পার্ট, জ্ঞান, অনুধাবন, প্রোব, তারপরে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা আসলে কি? একটা কমেন্ট, তোমার প্রত্যেকটা কোশ্চেনে একটা কমেন্ট। যেমন আজকেই যদি আমরা ক্রিকেট খেলায় যে সে কট আউট হবে কিনা, ক্যাচ আউট করা সম্ভব কিনা, ইয়েস অর নো, হ্যাঁ, এখানে একটু আমরা কিন্তু আমি তোমাদেরকে একটু বলবো যে আসলে কোশ্চেন অ্যান্সার করার সময় আমরা একটু খেয়াল করলেই কিন্তু হয় ক্যাচ আউট হবে, হবে না, একটা তো উত্তর হবে। তো সুতরাং কেন ক্যাচ আউট হবে, তোমরা খেলা বুঝো। সুতরাং আমার এখানে লেন্থ মেপে ওর দৌড়ে কতটুকু যাবে, মাঠের বাইরে কতটুকু যাবে, বলের প্রাস কত, এটা দিয়ে কিন্তু তুমি ইজিলি এটাকে সমাধানটা দিতে পারতেছো। তো এখন প্রত্যেকটার মধ্যেই কিন্তু পার্ট বাই পার্ট নাম্বার, অতএব এখানে কিন্তু তোমাকে ভয় পাওয়ার কিছু নেই। অতএব এই 4টা অংশই
তুমি যদি খেয়াল করে লেখো তাহলে আমার মনে হয় কোনো ছেলেই খারাপ করার কথা না। এরপরে যদি আমরা দেখি যে তোমার টোটাল আমরা বইয়েতে চলে আসলাম, সেকেন্ড পার্টে তোমার 11টা অধ্যায় আছে। এই 11টা অধ্যায় আমি যদি লেফট সাইডে দেখি 6টা অংশ থেকে কিন্তু এসেছে, 6টা পার্ট। আমার ফিজিক্সের বিভিন্ন অংশ আছে সেখানে 6টা, যেখানে যদি ফার্স্ট দেখো তাপগতিবিদ্যা আলাদা ইন্ডিভিজুয়াল একটা অংশ, এখানে দেখো তড়িৎবিদ্যা, এখানে মোট 2, 3, 4, 5 অর্থাৎ মোট 4টা অধ্যায় আছে তড়িৎবিদ্যা। এরপর আলোক বিজ্ঞান 2টো, আধুনিক পদার্থবিজ্ঞান 1টা, পরমাণু নিউক্লিয়ার পদার্থ 1টা, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স 1টা, জ্যোতির্বিজ্ঞান 1টা। অর্থাৎ আমার সেকেন্ড পার্ট বইটা কিন্তু হয়েছে মোট 7টা অংশ মিলে, 7টা ইন্ডিভিজুয়াল পার্ট। এই 7টা ইন্ডিভিজুয়াল পার্ট থেকে তোমার কোশ্চেন হবে 8টা। তাহলে সহজভাবেই কিন্তু তুমি বুঝতে পারো যে প্রত্যেক অংশ থেকে যদি একটা কোশ্চেন হয় তাহলে মোট 7টা কোশ্চেন হবে। এই 7টি কোশ্চেন যদি করতে হয় তাহলে আমরা যদি তার এখানে দেখো একটা অংশ আছে ক্লাস টাইপ, যেটা এনসিটিবি একদমই তোমাকে এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে যে কোন অংশে কতটা ক্লাস নেবে। এই সব মিলিয়ে যদি আমরা দেখি প্রত্যেক অংশ থেকে যদি আমরা একটা কোশ্চেন আসে, এর মধ্যে তুমি যদি জ্যোতির্বিজ্ঞান এখানে মাত্র 5টা ক্লাস, এখানে কিন্তু থিওরি বেস, এখানে কিন্তু সিকিউ কোশ্চেন করার মতো কোনো পজিশন আসলে নেই। সুতরাং এটাকে যদি বাদ দেই তাহলে এখানে আমার অন্য অন্য অধ্যায় থেকে যদি অ্যাটলিস্ট একটা হয়, এরপরে 2টো কোশ্চেন থাকে, এরপরে 2টো কোশ্চেন থাকে। এই 2টো কোশ্চেন কোত্থেকে আসতে পারে? অবশ্যই সেটা তড়িৎবিজ্ঞান থেকে আসবে, অবশ্যই সেটা তড়িৎবিজ্ঞান থেকে আসবে। কারণ তড়িৎবিজ্ঞান থেকে তাহলে আমি যদি এখানে দেখতে পাই যে সম্ভাব্য প্রশ্ন যদি আমরা আশা করি তাপগতিবিদ্যা ইন্ডিভিজুয়াল 1টা অধ্যায় 1টা কোশ্চেনই হবে। যদি আমরা এখানে দেখি তড়িৎবিজ্ঞান, সেখানে অবশ্যই অ্যাটলিস্ট 3টা কোশ্চেন কিন্তু হবে। এরপরে আলোক বিজ্ঞান থেকে 1টা, আধুনিক পদার্থবিজ্ঞান 1টা, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 1টা, ইলেকট্রনিক্স 1টা, জ্যোতির্বিজ্ঞান থেকে কোশ্চেন আসলে শুধু জ্ঞানের কোশ্চেন হতে পারে, জ্ঞানের কোশ্চেনটা হতে পারে। এখান থেকে কিন্তু তোমার প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতা হওয়া আসলে কোনো সুযোগ নেই, আশা করি হবে না। তো আমরা এখানে যদি এইভাবে আজকে তো তুমি যদি দেখো যে তোমার পজিশন অনুযায়ী তুমি কোন লেভেলে আছো, কোনটা চাচ্ছ, 1 by 1 আমি কোন অংশটা আগে নেব। ইলেকট্রিসিটি যেখানে আছে সেখানে যে 3টা কোশ্চেন হবে এই 4টা অধ্যায় থেকে, সুতরাং এটার একটা ইম্পর্টেন্স আছে। তাপগতিবিদ্যা 1টা অধ্যায় থেকে একটা কোশ্চেন হবে, সেখানে আমাদের ইম্পর্টেন্স আছে। যদি আমরা দেখি এখানে আলোক বিজ্ঞান, এবং এভাবে তোমাকে যেহেতু 8টা থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, তাহলে আমি অধ্যায়গুলোকে কিন্তু এখন আমি এভাবে ভাগ করে নিতে পারি। এখনই তুমি হয়তো তোমার বইয়ের থেকে তুমি আলাদা করে নাও, তুমি কোন অংশে কতটুকু পারদর্শী সেটাকে আগে তুমি রিভিশন দিয়ে যাও। যদি যাও তাহলে আমরা এখান থেকে একটা ভালো ধারণা পেলাম যে আসলে একটা বই কিন্তু যত বড়ই হোক না কেন, আমি যখন এটাকে তার পার্ট বাই পার্ট ভাগ করে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে এই জিনিসটাকে যদি আমি আলাদা করে দিতে পারি, তাহলে আমার কাছে মনে হবে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে, যে আমি আসলে আমার খারাপ হবে না, ভয়টা কেটে যাবে। আমাদের উদ্দেশ্যই কিন্তু আসলে এখানে তোমাকে ভয়টা কাটিয়ে দেওয়া। তো সুতরাং আমি আমার পুরো বইটাকে আমি এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম আলাদা আলাদা করে, যেখান থেকে তোমার ভালো লাগে তুমি সেখান থেকে শুরু করো। এবার যদি আমি আসি, আমরা যদি যাই প্রত্যেকটা প্রশ্নেই, আজকে দেখো তুমি কিন্তু একা না, তোমার সাথে আমাদের টেক্সটবুক বোর্ড আছে, মন্ত্রণালয় আছে, শিক্ষা বোর্ড আছে, আমরা শিক্ষকরা আছি, অভিভাবক আছে, সবাই মিলেই কিন্তু তোমার সাথে আমরা আছি, তুমি একা নয়। সুতরাং তোমরা দেখো প্রত্যেকটা বই এনসিটিভি যে বইগুলো যে তার একটা কারিকুলাম দিয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে। আমরা চাইলেই কিন্তু আমাদের মতো করে কোশ্চেন করতে পারি না, আমরা চাইলেই কিন্তু মন গড়া কোশ্চেন করতে পারি না। আমাদের কিছু টাইম ব্যারিয়ার আছে, কিছু সিস্টেম ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারের মধ্যে থেকেই কোশ্চেনটা করতে হয়। তোমরা এখানে বইতে ঢুকলেই তুমি দেখবে যে প্রত্যেকটা বইয়ের শুরুতেই কিন্তু সিলেবাস দেওয়া আছে, আবার বই লেখার সময় কিন্তু আবার ওই সিলেবাসটা বোঝানোর জন্য কিছু বাড়তি কথা লেখা হয়। অতএব আজকের দিনের জন্য তোমার কিন্তু বাড়তি পড়ার কোনো সুযোগ নেই, বাড়তি লেখার সুযোগ নেই, কারণ যে বাড়তি জায়গাটা আছে এটাকে থেকে কোশ্চেন হবে না। আবার প্রত্যেকটা অধ্যায়কে তুমি যদি ভাগ করো তাহলে দেখবে যে সিকিউ কোশ্চেন হওয়ার জন্য কিন্তু আসলে খুব বেশি জায়গা নেই।
আমি যদি একটু আস্তে আস্তে আমরা আগাই তাহলে আমরা একটু পরে দেখব যে আসলে কোন লেভেল থেকে কতটুকু কোশ্চেন হবে। এখানে দেখবা যে প্রত্যেকটা বইয়েই কিন্তু এনসিটিভি টেক্সট বুক বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিন্তু বইয়ের শেষে আমার সারাংশ দেওয়া আছে। এই সারসংক্ষেপের মধ্যে যে কথাগুলো আছে এগুলোই কিন্তু আসলে জ্ঞানের কোশ্চেন। আমরা শিক্ষক হিসাবে তোমাকে বলবো যে তোমরা আসলে কিন্তু অনেকেই জ্ঞান অনুধাবনের কোশ্চেনটাকে অ্যাভয়েড করো কিংবা এটাকে কঠিন মনে করো। হুবাহু বইতে যেটা আছে সেটাও কিন্তু তোমরা আসলে অনেক সময় ভুল করো কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু আমরা যদি প্রত্যেকটারই কোশ্চেনের মধ্যেই যদি তুমি দেখো যে জ্ঞানের কোশ্চেন অর্থাৎ সারসংক্ষেপ যেটা আছে এটাই কিন্তু জ্ঞান, শুধু সারসংক্ষেপ না। আমি যদি এরপরে যদি দেখি যে জ্ঞানমূলক কোশ্চেনে রুদ্ধতা প্রক্রিয়া একটা বইয়ের মধ্যে পার্ট বাই পার্ট সারসংক্ষেপের মধ্যেই কিন্তু সব কিছু আছে। এর সাথে শুধু যুক্ত করতে হবে তোমাকে ইউনিটগুলো দেখতে হবে, সিম্বলগুলো দেখতে হবে। এখানে যদি তা অভ্যন্তরীণ শক্তি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই জিনিসগুলো কিন্তু এখানে একদম সাজানো আছে। এবং যতগুলা আমার জানা মতে 22টি বই আছে তোমাদের, কিন্তু প্রত্যেকটারই কিন্তু কন্টেন্ট সেম, প্রত্যেকটারই কিন্তু বিভিন্ন অংশে যা যা যে যতটুকু লিখবে এটার একটা লিমিটেশন আছে। অতএব এই লিমিটেশনকে তারা কিন্তু লক্ষ্য করেই সবাই বই লিখেছে। বইতে কিন্তু আসলে কন্টেন্ট সেম হওয়ার কারণে কেউ বেশি কম লিখতে পারেনি, হয়তো ভাষাগত কিছু চেঞ্জ হতে পারে। অতএব আমরা জ্ঞানমূলক কোশ্চেন এখানে যে কোনো একটা বই থেকে তুমি যেটাই পড়ো না কেন তার সারসংক্ষেপটা দেখলে এবং তার সাথে যদি এককগুলো থাকে তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে তোমার পক্ষে জ্ঞানের কোশ্চেনটা হয়ে গেল। এই জ্ঞান ছাড়া কিন্তু তুমি প্রয়োগে যেতে পারবে না, জ্ঞান ছাড়া কিন্তু তুমি উচ্চতার দক্ষতায় যেতে পারবে না। এই জ্ঞান উচ্চতার দক্ষতা জ্ঞানে যেতে হলে তোমাকে কি করতে হবে? সমীকরণগুলো জানতে হবে। এখানেও কিন্তু তুমি দেখো যে বইয়ের মধ্যে প্রায় সকল বইতেই কিন্তু এই সমীকরণগুলো দেওয়া আছে। এখন এই সমীকরণ দেখে অনেক সময় তোমার ভয় লাগবে যে এতগুলো সমীকরণ আমি কিভাবে মনে রাখবো। হ্যাঁ, তোমার এতগুলো সমীকরণ আসলে প্রয়োগ কিংবা উচ্চতার দক্ষতার জন্য প্রয়োজন নেই। তাহলে কি করবে? তুমি এখানে আন্ডারলাইন করো যে আসলে আমার গণিত প্রয়োগের ক্ষেত্রে উচ্চতার দক্ষতার জন্য মূলত আমার কোন সমীকরণগুলো দরকার। আমি এখানে হাইলাইট করে দেখেছি যে আসলে তোমাদের এই যে সিবির একটা সমীকরণ, এখানে কিছু কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে অংশটা তোমার প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য, সেখানে কিন্তু দেখবে 3টা জায়গা যদি তুমি হাইলাইট করো তাহলে দেখা যাবে যে তোমার এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। আবার এর মধ্যে কিন্তু কিছু বাড়তি সমীকরণ আছে যেগুলো তোমার এখানে পরীক্ষায় আজকে শেখার জন্য মোটেই নেই। কারণ আজকে তোমার এই কোশ্চেন ওই অংশ থেকে আসার কোনো সিকিউ কোশ্চেন হওয়ার কোনো সুযোগ নেই, কিংবা ওই অংশগুলো কিন্তু তোমার বহু নির্বাচনী প্রশ্নেও আসবে না। কেন আসবে না? কারণ এগুলো কিন্তু এই আমরা যদি এখানে দেখি যে তোমার তাপমাত্রার স্কেলের সমীকরণ, এটা কিন্তু তোমরা 9-10-এ পড়ে এসেছো। এটা জাস্ট তোমাকে তোমার অন্যান্য কোশ্চেনগুলোকে ইনভলভ করার জন্য, ডেভেলপ করার জন্য এগুলো দেওয়া হয়েছে। কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমার আর এখন মনে রাখা খুব জরুরি না। এর মধ্যে দেখো এখানে রোধের আছে, অনেকগুলো বিষয় আছে, এগুলো বাদ দিয়ে এখানে যে বিষয়গুলো আছে এখান থেকে তুমি বেছে বেছে নাও কোন জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট এবং কোন সমীকরণগুলো আসতে পারে। তাহলে আমরা রাইট সাইডে যে সমীকরণগুলো আছে মূলত এই সমীকরণগুলাই তোমার এই পরীক্ষার জন্য আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে আবার প্রয়োগের ক্ষেত্রে দেখবা যে দক্ষতা, এন্ট্রপি কিংবা গামা, হ্যাঁ, কোএফিসিয়েন্ট যেটা সিবি, এই মানগুলো যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে তোমার এই ইকুয়েশনগুলো কিন্তু তোমার অ্যাট এ গ্লান্স যদি তুমি দেখো, অ্যাট এ গ্লান্স যদি তুমি এটাকে দেখতে পারো তাহলে এর মধ্যে তুমি একটু বাছাই করে নাও যে আমার কোন সমীকরণগুলো প্রয়োজন, কোনটা কোনটা আবার কাজে লাগতে পারে, কিভাবে কাজে লাগতে পারে একটু দেখো। হ্যাঁ, তাহলে কাজে দেখো এখানে। তাহলে তোমার কিন্তু দেখো আমি এতক্ষণ যে বললাম তোমার জ্ঞানের জায়গাটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এটা কিন্তু শুধু জ্ঞান। এখান থেকে তোমার একটা সমীকরণ তুলে দিয়েও জ্ঞানের কোশ্চেন হতে পারে, একটা সমীকরণ তুলে দিয়ে তোমার বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে দিতে পারে। অতএব তোমাকে এখানে 5-7টা সমীকরণ যদি তুমি জেনে নিতে পারো তাহলে কিন্তু তোমার কোথায় লাগতেছে? জ্ঞান হলো। এটাকে তুমি এই সমীকরণগুলো ব্যবহার করে তুমি প্রয়োগে যাবে। এই সমীকরণের প্রয়োগ থেকেই তুমি আবার উচ্চতার দক্ষতার কমেন্ট বা মন্তব্য বা যেটা চাবে সেটা তোমরা শেষ করতে পারবে। তাহলে আমরা একটা অধ্যায়কে আমি যখন প্রথমে দেখলাম কি পুরো বইকে আমি অধ্যায় ভাগ করে নিলাম, এই আবার যে অধ্যায়টাই তুমি প্রথমে নেবে সেই অধ্যায়টাকেও কিন্তু আমি আবার একটু ভাগ করে নিলাম যে জ্ঞানের কোন অংশটুকু প্রয়োগে কিভাবে যাব, উচ্চতার দক্ষতায় আমরা কিভাবে যাব।
এখানে তুমি যদি দেখো একটু যে আসলে প্রয়োগ উচ্চতার দক্ষতা যদি বইয়ের ভিতর থেকে নাও, পুরো বই থেকে তো আসবে না, কোথা থেকে আসতে পারে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এই সমীকরণ দুইটাকে তুমি নিবে। যদি কার্নো ইঞ্জিন, হ্যাঁ, এই কার্নো ইঞ্জিনটা সম্পর্কে একটু জানো, এর উপরে কোশ্চেন হবে। এই কার্নো ইঞ্জিন ব্যবহার করেই কিন্তু আবার দক্ষতার কোশ্চেন হবে, হ্যাঁ। আর মাঝখানে আসবে কি? এন্ট্রপি। তাহলে এবার যদি তুমি একটু দেখো এখানে যে তোমাকে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতায় যেতে গেলে তোমাকে আগের স্লাইডগুলো যদি তুমি জেনে আসতে পারো বা একটা ধারণা নিতে পারো, তুমি যদি 2 ঘন্টার সময় এখানে ব্যবহার করো, তাহলে আমার মনে হয় এই অধ্যায় তোমার জন্য যথেষ্ট সহজ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 2 ঘন্টার সময় তুমি যদি এটার পিছিয়ে এভাবে আলাদা আলাদা করে তুমি যদি তোমার অ্যান্সারগুলো তৈরি করতে পারো, তুমি যদি খুব খেয়াল করে এখানে আসতে পারো, তাহলে এই অধ্যায়টায় তুমি 2 ঘন্টার সময় ব্যবহার করলে টোটাল পুরোপুরি তোমার আয়ত্তে চলে আসবে। এখন এখানে তুমি যদি দেখো যে আমরা যদি উচ্চতার দক্ষতায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এখানে যদি আমরা আসতে চাই, তাহলে আমাদের দেখো আমরা যদি এখানে একটু বলি, একটু আমরা এখান থেকে যদি দেখতে চাই, এখানে একটু খেয়াল করো যে তাহলে তোমার এখানে আমরা একটু আগে যে জিনিসটা চলে আসলাম, এখানে যে সমীকরণগুলো আছে এই সমীকরণের ভিতরেই যে সিপি কি, সিভি কি, হ্যাঁ, তারপরে এখানে এদের মধ্যে রিলেশনটা কি। এখন তোমরা অনেক সময় কিন্তু আমরা দেখছি যে ছেলে মেয়ে কোশ্চেন আসার সময় আমরা অনেক সময় দেখি যে কোশ্চেন যখন আসে আমরা দেখেছি অনেকে যে সিপি ইজ গ্রেটার দেন সিভি, এটা যখন আসে অনেকে পারে না। কিন্তু তুমি কিন্তু একটু আগে এখানে দেখেছো সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু কিন্তু আর, আর মানে কনস্ট্যান্ট। তাহলে সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, তার মানে কি দাঁড়ালো যে সিপি ইজ ইকুয়াল টু সিভি। তার মানে যদি সিভির সাথে অন্য একটা কনস্ট্যান্ট যোগ করার পর কিন্তু তোমার দেখা গেলো সিপি সমান হলো, তাহলে সিপি সমান যদি এখানে হয়ে যায় তাহলে অবশ্যই এর যে কোনোটার চাইতে এটা বড় হবে, হ্যাঁ, যে কোনোটার চাইতে সিভি এটা তার চাইতে বড় হবে। এই জিনিসটা এখানে বুঝে আসতে পারলে, এই বুঝে আসাটাই কিন্তু তোমার আসলে একটা অনুধাবন হয়ে গেল, তাই না? তাহলে তোমার অনুধাবনের কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা এভাবেই বুঝতে পারি। এবার তাহলে আমরা একটু সামনের দিকে যাই, দেখি এরপরে এখানে তুমি যদি আবার একটু খেয়াল করো যে ওই যে প্রথম সূত্র আমরা বলে তাপগতিবিদ্যার সূত্র বলেছিলাম, তাপগতিবিদ্যার সূত্রগুলোকে যদি আমি এখানে বলতে চাই তাহলে দেখো এই যে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এই যে তাপগতিবিদ্যার সূত্রটা তোমরা এখানে যে প্রথম সূত্র আমরা দেখি, তাহলে ডি কিউ ডি ইউ ডি ডব্লিউ, এখানে যে তাপটা তোমার কাজে লাগতেছে সেটা কোথায় যাচ্ছে? অন্তর্নিহিত শক্তিতে রূপান্তরিত হচ্ছে আর কিছু কাজে পরিণত হচ্ছে। এখানে একটু খেয়াল করো যে ডিইউ প্লাস পি ডিডব্লিউ হলো পি ডিভি, ডিভি মানে কি? আয়তনের পরিবর্তন, হ্যাঁ। এখন যদি কোনো এটা রুদ্ধতাপীয় অবস্থায় থাকে, আবদ্ধ অবস্থায় থাকে, তাহলে ডিভিটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু টোটাল তাপটাই আমাদের অন্তঃস্থ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এর উপর ভিত্তি করে তোমার কিন্তু কিছু অঙ্ক হতে পারে, কোনো কোশ্চেন হতে পারে, হলে তোমরা এখানে এটাকে ব্যবহার করতে পারো। তো এখানে একটু তোমরা খেয়াল করো, তাহলে আমরা তাপগতিবিদ্যার মধ্যে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু আমরা একটা চ্যাপ্টার আমার কাছে কতটুকু সহজ হয়ে গেল আমরা কিন্তু এখানে বুঝতে আর কোনো দ্বিধা থাকলো না। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা যদি এর পরের স্লাইডে চলে যাই, আমরা কিন্তু এর পরে আমাদের দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় যদি আমরা বলি এখানে, তাহলে আমরা প্রথম অধ্যায়ে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের তাপগতিবিদ্যায় আর কোনো সমস্যা থাকলো না। হ্যাঁ, এখানে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারি। প্রবলেম সলভটা কিভাবে আসবে একটু খেয়াল করো। এখানে খুব জরুরিভাবে আমাদের একটু প্রয়োজন, সেটা হলো যে
তো আমরা এখানে একটু দেখি, এখানে অনেক সময় কিন্তু তোমরা ভুল করো যে দক্ষতা, এই দক্ষতা বের করতে গেলে আমরা অনেক সময় ছেলে মেয়েদের হাতে দেখতে পাই, দক্ষতা দেখতে গেলে আমরা অনেক সময় ছেলে মেয়েদের কাছে আমরা বুঝতে পারি যে তারা T1 T2 একটু এলোমেলো করে ফেলে। T1 কি T2 কি, তাহলে T1 T2 দিয়ে আমরা এখানে অনেক সময় সবসময় খেয়াল করবে যে দক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, ইটা কিন্তু অলওয়েজ কি হবে, লেস দ্যান 1 অর ইকুয়াল 1। আমরা জানি যে আসলে দক্ষতা কিন্তু 100% হয় না, কিংবা 100%-এর বেশি হওয়া সম্ভব না। এখন আমরা উৎস এবং তাপ গ্রাহক দুটোর মধ্যে কখনোই কিন্তু গ্রাহকের তাপমাত্রা উৎসের চাইতে বেশি হয় না। তাহলে এক্ষেত্রে কিন্তু অনেকেরই আমরা দেখি, অনেক ছেলে মেয়েই ভুল করে ফেলে যে T2 অর্থাৎ 1 মাইনাস T1 বাই T2 লিখে ফেলে, অর্থাৎ T1 কিন্তু ইজ গ্রেটার দেন যদি T2 হয় তাহলে তো এটা হবে না। তাহলে এখানে এই সমীকরণটা অনেক ক্ষেত্রেই আমরা অনেক খাতার মধ্যেই অনেক সময় পাই, তারা ভুল করে। এখানে দেখা যাবে যে রেজাল্টটা একটা নেগেটিভ চলে আসে অথবা বড় হয়ে যায়। তাহলে এখানে অবশ্যই হবে কি 1 মাইনাস T2 বাই T1, অর্থাৎ আমার দক্ষতা এখানে খেয়াল, যদি অঙ্কটা করার পরে তুমি খেয়াল করো দক্ষতা কিন্তু কখনো 1-এর বেশি হবে না। এবং যেহেতু এটা ফ্র্যাকশন হয় সেজন্যই কিন্তু এটাকে 100 দিয়ে গুণ করে এটাকে শতকরা হারে প্রকাশ করা হয়। আবার একটু খেয়াল করো, এটা তো তাপমাত্রা দিয়ে, আবার ইটার সমান কি হতে পারে, Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, অর্থাৎ এটা 1 মাইনাস Q1 বাই Q2। তাহলে তুমি একটা তাপ এবং তাপমাত্রা দিয়ে ইটার সমীকরণ যদি বের করতে পারো, এই তাপ এবং তাপমাত্রার মধ্যে রিলেশনটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি এবং পেয়ে থাকি। তাহলে আমরা এখানে ইটা ইকুয়াল টু Q1 মাইনাস Q2 বাই Q বা T1 বা T2 দিয়া আমরা কিন্তু দক্ষতা, এই দক্ষতাটা কোথায়, আমরা একটা কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, দক্ষতাটা এই কার্নো ইঞ্জিন এবং দক্ষতা এক করে একটা সমীকরণ হয়ে যেতে পারে। সুতরাং আমরা যদি এই জিনিসগুলোকে এখানে একটু খেয়াল করি তাহলে আমার মনে হয় তাপগতিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে এখান থেকে একটা কোশ্চেন আমরা যদি একদম সহজেই পেতে পারি তাহলে আমরা জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ উচ্চতার দক্ষতা আমরা কিন্তু ইজিলি পেতে পারি এবং আশা করি পাবো ইনশাল্লাহ। তো আমরা যদি এখন দেখি তাপগতিবিদ্যার পরে দ্বিতীয় চ্যাপ্টার হলো কি আমার স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িতে ওই একইভাবে যদি আমরা চলে আসি যে স্থির তড়িতেও দেখা যাবে কি যে এখানে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন, হ্যাঁ, জ্ঞানমূলক কোশ্চেনগুলো কিন্তু এখানে আমাদের আছে। ইজিলি আমরা এখানে দেখতে পারি স্থির তড়িতে জ্ঞানমূলক কোশ্চেনের মধ্যে বইয়ের লাস্টে আমার সার সংক্ষেপ যেখানে আছে সেখানে কিন্তু তুমি এখানে দেখবে প্রথমে আসছে চার্জ, হ্যাঁ, এরপরে আসছে বিন্দু চার্জ এবং অনেক সময় কিন্তু এই বিন্দু চার্জ থেকেই কিন্তু অনুধাবনের কোশ্চেনটা চলে আসবে। বিন্দু চার্জ কিসের উপর নির্ভর করে আমরা অনেক সময় কিন্তু তখন আর খুঁজে পাই না যার উত্তর আসলে কি হতে পারে। বিন্দু চার্জ আসলে কি, যে যখন ক্ষুদ্র মানের দুটো চার্জ, হ্যাঁ, পরস্পর হতে খুব ক্ষুদ্র দৃষ্টিতে দূরত্বে অবস্থান করে তখন একটাকে আরেকটার কি বলা হবে, বিন্দু চার্জ বলা হবে। তাহলে বিন্দু চার্জ কিন্তু চার্জের পরিমাণটা ছোট হবে আর মাঝখানে ডিস্টেন্সটা ক্ষুদ্র হবে। তাহলে অনেক সময় আমি দেখেছি যে তোমরা এই উত্তরটা দিতে পারো না। অর্থাৎ বিন্দু চার্জ বলতে গেলে বিন্দু চার্জ কিসের উপর, বিন্দু চার্জটা বলেছো যে দূরত্বটা যদি খুব ক্ষুদ্র হয়, চার্জের আকার বা আয়তনের তুলনায় দূরত্বটা যদি খুব ক্ষুদ্র হয় সেটাকে আমরা বিন্দু চার্জ বলবো। বাট বিন্দু চার্জ এই সংজ্ঞার মধ্যেই কিন্তু তার নিয়ামক আছে, হ্যাঁ, উপাদান আছে, আমার কিসের উপর নির্ভর করে, তাহলে ডিস্টেন্স ক্ষুদ্র হবে আর চার্জটা ছোট হবে। এটার জন্যই কিন্তু আসলে এটাকে বিন্দু চার্জ বলা হয়। আমরা অনেক সময় বলি এই বিন্দুর ধারণাটাও কিন্তু আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই বিন্দুর ধারণাটা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ভুল ধারণা। যে বিন্দুর এখনও আমরা এক সময় জানতাম বিন্দু মানে হলো যার দৈর্ঘ্য প্রস্থতা নেই সেটা বিন্দু না, এই কথাটা কিন্তু সঠিক না, কারণ এটা কিন্তু একটা ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। আমরা আকাশের তারকাটা দেখি, তারকাটা বিন্দু ছোট মনে হয়, এটাকে আমরা বিন্দু বলি, কিন্তু আসলে কিন্তু এই তারকাটা কিন্তু অনেক বড়। কী কারণে ছোট মনে হচ্ছে, এটা আমি যেখান থেকে দেখছি সেখান থেকে ডিস্টেন্সটা অনেক দূরে, এই দূরত্বের কারণে বস্তুটা ছোট হয়ে গেছে।
তুমি আরও সুস্পষ্টভাবে দেখবা যখন একটা এরোপ্লেন এয়ারপোর্টে দেখি আমরা অনেক প্যাসেঞ্জার নিয়ে এসে এটা দাঁড়িয়ে আছে, যখন সে এটাকে উপরে উঠতেছে তখন আস্তে আস্তে উপরে যাচ্ছে, প্লেনটা ছোট হয়ে যাচ্ছে। কি কারণ? আমার থেকে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। অতএব বিন্দু মানেই কিন্তু যে খুব ক্ষুদ্র হবে দৈর্ঘ্য প্রস্থ ভেদ নেই, কারণ এখন অনেক আধুনিক মাইক্রোস্কোপ আছে যেটা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপতে পারি। তো সুতরাং বিন্দু শুধুমাত্র তাদের মধ্যবর্তী দূরত্বের কারণে এর আকার আকৃতিটা ছোট হওয়ার কারণেই কিন্তু সেটা বিন্দু হয়ে যায়, এবং ওইখানে যে পরিমাণ চার্জ থাকে সেটা বিন্দু চার্জ। এবং নিয়ামকটা কি? আকার খুব ছোট হবে আর তাদের মধ্যবর্তী দূরত্বটা কম হবে। এই চার্জের উপর ভিত্তি করেই কিন্তু আসলে এই একটু খেয়াল করলে পাবে চার্জের উপর ভিত্তি করেই কিন্তু কুলম্বের সূত্রটা আসছে। হ্যাঁ, কুলম্বের সূত্র দুটো চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল যেটা হবে সেটাই কিন্তু কুলম্বের সূত্র। তাহলে এই আকর্ষণ বিকর্ষণ দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে, এক হলো চার্জ দ্বয়ের পরিমাণ আর হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ওই চার্জ দ্বয়ের মধ্যে সম্পর্কটা কি? সমানুপাত। এখান থেকে কিন্তু একটা জ্ঞানের কোশ্চেন হতে পারে, চার্জের সাথে কুলম্ব ফোর্সের সম্পর্কটা কি? সমানুপাত। কারণ চার্জ দ্বয়ের গুণফল আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখন অনেক সময় দেখবা যে আমাদের যদি কোশ্চেন হলে তোমরা অনেক সময় পারো না, হ্যাঁ, অনেক সময় খেয়াল করো না যে চার্জের সাথে কুলম্ব ফোর্সের সম্পর্কটা কি, চার্জের সাথে কুলম্ব ফোর্সের সম্পর্কটা কি? তাহলে সমানুপাত। চার্জের মধ্যবর্তী দূরত্বের সাথে কুলম্ব ফোর্সের সম্পর্কটা কি? বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তাহলে একটু যদি খেয়াল করো এখানে যে F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তাহলে এখান থেকে যে জ্ঞানের কোশ্চেন কিংবা অনুধাবনের কোশ্চেন হতে পারে সেই জিনিসটা তোমাকে ভাবতে হবে। এর মধ্যেই দুটো F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইড আর একটা হলো F ইজ প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার। তাহলে এখান থেকে দুটো অনুধাবনের কোশ্চেন হতে পারে। হ্যাঁ, এটা বহু নির্বাচনীতে হতে পারে, এটা কিন্তু তোমার জ্ঞানের সিকির মধ্যেও হতে পারে। এই কুলম্ব ফোর্স থেকেই কিন্তু আস্তে আস্তে তুমি আসতে পারো এই দুটো চার্জের মধ্যে যখন একটা একক ধন চার্জ হবে, অর্থাৎ একটা ফিল্ড তৈরি করার জন্য কিন্তু তোমাকে একটা চার্জ দিলে তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হবে। ক্ষেত্র মানে কি? হ্যাঁ, যে এরিয়ার মধ্যে, যে লেভেলের মধ্যে সে অন্য বস্তুকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে, হ্যাঁ, যে তার প্রভাবটা বজায় থাকবে, সেটা হলো তার ক্ষেত্র। এই ক্ষেত্রের মধ্যে অন্য একটা যে কোনো মানের চার্জ আনলে, হ্যাঁ, Q2 এটা হবে, যেখানেই একটা চার্জ রাখবে সেখানেই কিন্তু তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হবে। সেই ক্ষেত্রের মধ্যে যদি তুমি অন্য একটা চার্জকে রাখো, তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে, কারণ সেম চার্জ হলে বিকর্ষণ হবে, অপোজিট চার্জ হলে আকর্ষণ হবে, এটা হলো কুলম্ব ফোর্স। এর মধ্যে যে চার্জটাকে তুমি এখানে নিয়ে আসলে সেটা যদি 1 একক হয়, তখন আর সেটাকে আমরা কুলম্ব ফোর্স না বলে তখন আমরা তাকে কি বলি? প্রাবল্য বলি। হ্যাঁ, তাহলে প্রাবল্য হওয়ার শর্ত কি? যে দুটো চার্জের মধ্যে একটা অবশ্যই 1 হতে হবে। তাহলে প্রাবল্য হওয়ার শর্ত হলো দুটো চার্জের মধ্যে একটা কি হতে হবে? 1 হতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা আসি, তাহলে দুটো চার্জের মধ্যে একটা কি হবে? 1 একক হবে, বাকি আর একটা চার্জ দিয়ে কি হবে? ক্ষেত্র তৈরি হবে। তাহলে তুমি এখান থেকে দেখো, আমরা যদি এখানে আসি তাহলে চার্জের, হ্যাঁ, আমরা যেটা এখানে পেলাম যে এক চার্জ থেকে, হ্যাঁ, বিন্দু চার্জ থেকে কুলম্ব ফোর্স, এই কুলম্ব ফোর্স থেকেই কিন্তু আবার তড়িৎ প্রাবল্য চলে আসলো, তড়িৎ প্রাবল্য। তাহলে কুলম্ব ফোর্স এবং তড়িৎ প্রাবল্য দুটোর মধ্যে ডিফারেন্সটা খুঁজে বের করো একটু, যে তড়িৎ প্রাবল্য যখন তুমি পাবে তখন তোমার কি লাগবে? এটা একক ধন চার্জ লাগবে, তাই না? তাহলে দুটো চার্জ যখন একটা একের বেশি হবে তখন তাদের মধ্যে যে বলটা সেটা হলো কুলম্ব ফোর্স, আর এর মধ্যে যখন একটা একক ধন চার্জ চলে আসবে তখন সে হয়ে গেল কি? সে হয়ে গেল প্রাবল্য। তাহলে ফোর্স এবং প্রাবল্য আসলে বেসিক কোনো পার্থক্য নেই। বেসিক পার্থক্য কোথায়? দুটো চার্জের মধ্যে একটা দিয়ে ক্ষেত্র তৈরি হবে আর একটা দিয়ে একক ধন চার্জ হবে। তাহলে তুমি একই জায়গা থেকে দেখো, তুমি দুটো জিনিস পেয়ে গেলে, যে ফোর্স এবং কি পাইলে? যে প্রাবল্য পেয়ে গেলে। এখন আসবে কি? তড়িৎ বিভব। বিভব যদি তোমার চলে আসে এখানে, তাহলে বিভব যদি পেতে চাও, বিভব মানে হলো কিন্তু কাজ। হ্যাঁ, কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সরে যেতে চাই, এক জায়গা থেকে আরেকটা জায়গায় সরালে যে কাজ হয় সেটা কিন্তু তোমার প্রাবল্য, বিভব।
তাহলে বিভব যদি হয় তাহলে এক বলটা যেটা কাজ করবে, বিভব যদি কাজ যদি হয় তাহলে ডব্লিউ যদি আমরা বলতাম এটা হলো কি বল ইন্টু সরণ। এই বল সমান কিন্তু আমরা পেয়েছি কি 1/4πε0, হ্যাঁ, বল ইন্টু বল মানে প্রাবল্য, একক চার্জ ইন্টু Q/d স্কোয়ার ইন্টু ডি। এখান থেকে যদি আমরা একটা ডি কেটে দেই তাহলে হয়ে গেল কি Q/d, অর্থাৎ 1/4πε0 Q/d। এই যে কাজ হলো এটাই কিন্তু আসলে বিভব, তড়িৎ বিভব। তাহলে এখন যদি আমরা পাশাপাশি দেখি যে দুটো সূত্রের মধ্যে যদি আমরা এখানে দেখি তাহলে হ্যাঁ, F সমান হলো 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, E ইজ ইকুয়াল হলো কি 1/4πε0 Q/d স্কোয়ার, আর V হয়ে গেল কি 1/4πε0 Q/d। তাহলে দেখো এখানে কিন্তু অনেক মুখস্থ করার কিছু নেই, আলাদা আলাদা মুখস্থ করতে গেলে কিন্তু তোমার ভুলে যাবে। তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসো, একটাকেই যদি খেয়াল করো যে F দুটো চার্জ বহাল, হ্যাঁ, E একটা 1 হয়ে গেল, তাহলে একটা যদি অন হয় আরেকটাকে অন টু লিখতে হয় না। আর বিভব কি শুধু D, এখানে সিঙ্গেল, এখানে ডি স্কোয়ার, এখানে ডি। তাহলে এক জায়গা থেকেই কিন্তু তুমি তিনটা সমীকরণ এখান থেকে পেতে পারো। পাশাপাশি এদের এককটা জেনে নিতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম এখানে কুলম্বস ল এর উপরে ভিত্তি করে কুলম্ব ফোর্স, কুলম্ব প্রাবল্য, হ্যাঁ, এবং বিভবটাকে আমরা পেয়ে গেলাম। এরপরে যদি আমরা আসতে চাই তাহলে এর অংশের মধ্যে আমাদের কি আছে একটু দেখে নেই আমরা। তাহলে জ্ঞানের কোশ্চেনের মধ্যে আমরা কিন্তু এখানে অ্যাট এ গ্লান্স চার্জ, বিন্দু চার্জ, কুলম্বস ল, হ্যাঁ, এখানে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য, আমরা কিন্তু আসলে শুধু থিওরি সংজ্ঞা মুখস্থ করা জরুরি না, আমরা কিন্তু এখান থেকে এর পরেরটাও পেয়ে যাচ্ছি। এখন ওই যে আমার অঙ্ক উচ্চতর দক্ষতা কেন্দ্র প্রয়োগের জন্য আবার এখানে আমার সমীকরণ প্রয়োজন, হ্যাঁ, টোটাল বইয়ের সারাংশ এখানে সমীকরণগুলো বলা আছে। তাহলে এখান থেকেও আমার আগের মতো কি সব সমীকরণ জানা প্রয়োজন? সবটাকে আমি মুখস্থ করব না, সবগুলো আমাকে মুখস্থ করতে হবে না। তাহলে আমি এই সব সমীকরণ বইয়ের বোঝারে সারসংক্ষেপে যেখানে দেওয়া আছে সেখান থেকে আমরা বেছে নেই যে কোন সমীকরণগুলো আমার আসলে মূলত আমার গুণে, আমার প্রো কিংবা উচ্চতর দক্ষতায় প্রয়োজন হতে পারে। তাহলে দেখো কুলম্ব ফোর্স, হ্যাঁ, আমরা বিভবের কথা বলেছি, প্রাবল্যের কথা বলেছি। এরপরে আর একটা জায়গায় চলে আসবে এখানে যে ধারকের কথা আসবে। সেকেন্ড টাইম আমার এখানে কি আসলো, ধারকের একটা প্রসঙ্গ আসলো, চার্জ ধারণ ক্ষমতা এখানে আসবে। ধারকের আবার কোন অংশটুকু দরকার, হ্যাঁ, ধারক সংযোগের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে, আমরা যখন ধারক বলবো তখন কিন্তু খুব খেয়াল করতে হবে যে ধারক কিন্তু আর তড়িৎ চালক বল এক না। এটা যদি হয় তাহলে কিন্তু ধারক হলো না, কি হয়ে গেল, তড়িৎ চালক বল হয়ে গেল। আর ধারকের ক্ষেত্রে কি হবে, এটা সমান। এটা খেয়াল করতে হবে। আমরা অনেক সময় কিন্তু তোমরা খেয়াল করো না, কোনো এঁকে দাও, একটা ছোট একটা বড় হয়ে যায়। তাহলে এটা হলো একটা সমান্তরাল পাত ধারক, এটা হলো কি একটা তড়িৎ চালক বল। তাহলে এই ধারক যদি আসে, একাধিক ধারক থাকলে, এরা যদি আমি একাধিক ধারককে এভাবে যোগ করি তাহলে এটা হলো শ্রেণী কারেকশন। আর আমি যদি এটাকে দুটো দিয়ে একটা আলাদা সংযোগ দিয়ে এভাবে আমি একটা এক্সটার্নাল তড়িৎচালক বল প্রয়োগ করি তখন সেটা হলো সমান্তরাল। আর এখানে দিলে কি হবে, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল কি সিরিজ কানেকশন। তাহলে এটাকে আমরা C1 C2 বলতে পারি, এটাকে আমরা C1 C2 বলতে পারি। তাহলে ডিফারেন্সটা কোথায় হলো, সমান্তরাল যদি হয় তাহলে আমাদের দেখা গেল যে সমান্তরাল হলে দুটো শুরু এবং শেষ এক জায়গায়, আর যদি শ্রেণী হয় তাহলে একটা শেষ আর একটা শুরু। শ্রেণী হলে কি হলো, একটা শেষ আর একটা শুরু। এখন আমরা এখানে যদি দেখি যে সরাসরি যদি শ্রেণীতে হয় তাহলে এটা হলো প্যারালাল, তাহলে সেক্ষেত্রে হবে CP = C1 + C2, হ্যাঁ, আর শ্রেণীতে হলো 1/CS = 1/C1 + 1/C2। একটু খেয়াল করো, অনেক সময় আসে যে দুটো ধারককে বা একাধিক, নট অনলি টু, যদি অনেকগুলো ধারক আমি এখানে ইউজ করতে চাই তাহলে অনেকগুলো ধারক ইউজ করতে চাইলে সেখানে অনেক সময় আসে তাদের এই মিলিত যে রেজাল্টটা পাবো এই সিপিটাকে বলা হবে কি C1 এবং C2 এর তুল্য ধারকত্ব। তুল্য কি,
ইকুইভ্যালেন্ট, অর্থাৎ দুইটাকে ব্যবহার না করে আমি যদি একটাকে ব্যবহার করি তাহলে কত মান পেতাম। এখানেও সিএসটা কি, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব। তাহলে আমরা যদি এখান থেকে একটা অনুধাবনের কোশ্চেন আসে যে কী ধরনের কানেকশন দিলে আমরা এর মানটা বাড়বে, এর মানটা বেড়ে যাবে, আমি দুটো ধারক ব্যবহার করে আমি এমন একটা ধারক চাই যার মানটা বেড়ে যাবে, তাহলে আমার কী ধরনের কানেকশন দিতে হবে? হ্যাঁ, তাহলে আমরা এখানে এই সমীকরণ থেকেই বুঝতে পারি যে যদি আমি মান বাড়াতে চাই তাহলে যোগ করলে বেড়ে যাবে, আর 1/CS করলে কিন্তু কমে যাবে। একদম এক্সাম্পল দেই, যদি C1 = 2, এটাও যদি 2 হয়, যোগ করলে লব্ধিটা হয়ে যাবে 2 + 2 = 4। আমরা যদি এটাকে মাইক্রোফ্যারাডে বলি, এটাকে মাইক্রোফ্যারাডে বলি, তাহলে 4 মাইক্রোফ্যারাড। আর যদি আমি এখানে C1/CS বলি তাহলে 1/2 + 1/2 = কত হবে? হ্যাঁ, তাহলে 1/2 2 লসাগু করলে 1 + 1 = কত হলো? 2/2 = 1। তাহলে CS উল্টাই যাবে, 1/1 = 1। তার মানে কি হলো যে আমরা যদি এখানে দেখি যে তুল্য 2 ছিল 1 হয়ে গেছে, এখানে 2 ছিল 4 হয়ে গেছে, তাই না? তার মানে কি দাঁড়ালো যে এখান থেকে কিন্তু জ্ঞান অনুধাবনের কোশ্চেন চলে আসবে। হ্যাঁ, অনুধাবনের কোশ্চেনের মধ্যে অনেক সময় আসলে অনেকেই হয়তো তোমরা একটু এলোমেলো হয়ে যাবে, সেটা হলো যে কী ধরনের কানেকশন দিলে তুল্য ধারকত্বটা বেড়ে যাবে, কী ধরনের কানেকশন দিলে তুল্য ধারকত্ব কমে যাবে। আমরা কিন্তু এখান থেকে এই কানেকশন থেকে এখান থেকে আমরা এটাকে বুঝতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমরা 2টা না হইয়া 3টা হতে পারে। হ্যাঁ, এখানে আর একটু আমি বলে রাখি যে এই ধারকত্বের এককটা কি। ধারকত্বের একক খুব ইম্পর্টেন্ট। ধারকত্বের একক হলো মূলত আমরা যদি বলি ধারকত্ব কোত্থেকে আসছে, বিভব এবং চার্জের সাথে সম্পর্ক। ধারকত্বের সম্পর্ক হলো কি, কোনো পরিবাহীর বিভব এবং চার্জের সাথে সম্পর্ক, অর্থাৎ Q is proportional to V। এই Q is equal to CV। এই C হলো কিন্তু ধারকত্ব, তারপর C = Q/V। আমি যদি এর ম্যাথমেটিক্যাল সমীকরণ হিসাবে ব্যবহার করে এখানে তার এককটা নিতে চাচ্তাম তাহলে কী হইতো? কুলম পার ভোল্ট। কিন্তু ধারকত্বের কিন্তু ব্যবহারিক একক কুলম পার ভোল্ট না, ব্যবহারিক এককটা কি? ফ্যারাড, ঠিক আছে? ব্যবহারিক একক হলো ফ্যারাড। এখন ফ্যারাডও মানটাও কিন্তু একটা বড় মান, সেজন্য কিন্তু এর আরও ছোট করে আমরা কখনো কখনো ফ্যারাডকে মাইক্রোফ্যারাডে আবার কখনো পিকোফ্যারাডে ব্যবহার করি। কারণ 1 মাইক্রোফ্যারাড মানে হলো 10⁻⁻6 ফ্যারাড, আর 1 পিকোফ্যারাড মানে 10⁻12 ফ্যারাড। তার মানে এইটা কিন্তু জ্ঞানের কোশ্চেন আসবে। হ্যাঁ, জ্ঞানের কোশ্চেন যে পিকোফ্যারাড বড় না মাইক্রোফ্যারাড বড়, হ্যাঁ, কতটুকু বড়, কতটুকু কে কোন পর্যায়ে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ফ্যারাড। তাহলে ধারকত্বের ব্যবহারিক একক হলো মূলত ফ্যারাড, তার আরও ছোট কিছু একক আছে, সেগুলো পিকোফ্যারাড এবং মাইক্রোফ্যারাড। তাহলে এখন আমরা এখানে যদি দেখি এই দুটো আমরা কি করলাম, ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায় শিখলাম, বাট আমরা তো মিশ্র হতে পারে, অর্থাৎ একই বর্তনীর মধ্যে সিরিজ প্যারালাল দুটোই থাকতে পারে। হ্যাঁ, এবং প্রায়ই দেখবে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেনের আসে এই বর্তনী চিত্র দিয়ে আসে। এখন যদি আমরা এরকম করে একটা ধারক, আমরা যদি অনেকগুলো ধারককে যদি আমি এখানে দিয়ে এভাবে যুক্ত করে দেই, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এটা একটা মিশ্র ধারক হয়ে যাচ্ছে, তাই না? কারণ সিরিজ আছে, আবার এরা কি হচ্ছে? প্যারালাল হয়ে যাচ্ছে। যদি এটা 4 মাইক্রোফ্যারাড, এটা 8 মাইক্রোফ্যারাড, এটাকে যদি আমরা বলি হ্যাঁ 2 মাইক্রোফ্যারাড, এটাকে আমরা 4 মাইক্রোফ্যারাড বলি। তাহলে এখানে আমি দিয়ে দিলাম কি E = 12 ভোল্ট। এখন এটা কিন্তু তোমার হয়ে গেল একটা সিকিউ কোশ্চেন হয়ে গেল, তাই না? এটা একটা সিকিউ কোশ্চেন হয়ে গেল। এখন জ্ঞান অনুধাবন এখান থেকে একটু মনে রাখা দরকার, জ্ঞান অনুধাবন কিন্তু এই চ্যাপ্টার থেকে নাও আসতে পারে, না আসার সম্ভাবনা থাকে। এটা অন্য অধ্যায় থেকে জ্ঞান অনুধাবন দিতে পারে। হ্যাঁ, এখান থেকে দিতেও কিন্তু কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, এখান থেকেও কিন্তু আসতে পারে। কিন্তু নর্মালি আমরা টোটাল, অর্থাৎ আমাদের কারিকুলাম যেভাবে ইনস্ট্রাকশন আছে, আমরা পুরো বই থেকেই যেন কোশ্চেন আসে, সেজন্য আমরা জ্ঞান এবং অনুধাবনটাকে যেখানে আমরা প্রয়োগ দেব সেখান থেকে আমার মনে হয় একটু
ভিন্নভাবে দিতে পারি। এখন এখান থেকে কী কোশ্চেন হতে পারে? প্রোগে ফার্স্ট দেখবে অনেক সময় আসবে, গতে যে কোশ্চেনটা আসে তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব বের করো। তুল্য ধারকত্ব বের করো, এরপরে হয়তো এখানে গতে আসতে পারবে যে কোন অংশ থেকে তোমার তড়িৎচালক বল কত হবে, অথবা এর চার্জ কতটুকু চার্জ প্রবাহিত হবে। তাহলে এটাকে আবার ঘতে চলে আসতে পারে। তাহলে এখানে একটু খেয়াল করো যে তুল্য ধারকত্ব যদি বের করতে চাই তাহলে তোমার জন্য সুবিধা হবে ইকুইভ্যালেন্ট সার্কিটেকে। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্নে হয়তো এত বড় আসবে না, হয়তো দুটো ধারক দিয়ে তার তুল্য ধারকত্ব আসবে সিরিজ কিংবা প্যারালাল কানেকশনে। কিন্তু যখন তোমার এটাকে প্রোগ কিংবা হায়ার অর্ডারে সিকিউ কোশ্চেনে যাবে তখন ফার্স্ট কোশ্চেন এরকম থাকলে দেখবা ফার্স্টই চলে আসবে তুল্য ধারকত্ব। এখন তুল্য ধারকত্ব তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, এর ফার্স্ট হলো তখন আর এই আমার বিভবের কথাটা দরকার নেই, বিভবটাকে আমি তখন টানবো না। অর্থাৎ আমি যদি এটাকে এভাবে ব্যবহার করে তুল্য ধারকত্বটা, তাহলে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকি, প্রথমে আমি দুটোকে এক করব, এই দুটোকে এক করব। যদি করি তাহলে পরের বর্তনীটা হতে পারে এটা এবং এটা। তাহলে এখানে যদি এটা আসে, এখানে একটু খেয়াল করো, এটা ছিল কি শ্রেণী, একটা শেষ আর একটার শুরু। তাহলে এটা হলো কি শ্রেণী। হ্যাঁ, কীভাবে প্র্যাকটিক্যালি আমরা মানববন্ধন যখন দেখি একজনের ডান হাত আর একজনের বাম হাত, তার মানে কি একজনের শেষ আর একজনের শুরু, তাহলে সেটা হয়ে গেল কি তোমার শ্রেণী। তাহলে শ্রেণী হলে আমরা একটু আগে জেনেছি যে এখানে যে সিএসটা পেলাম সেটা হলো কি 1/CS ইজ ইকুয়াল টু তাহলে 1/4 প্লাস 1/8। হ্যাঁ, তাহলে 8 লসাগু হলে 2 + 1 ইকুয়াল টু 3/8। তাহলে আমি তো 1/CS রাখতে পারি না, আমি এখান থেকে কী বের করবো, CS বের করবো। CS 1 বলি কারণ যেহেতু দুটো দুই পাশে সিরিয়াস আছে, মানে সিরিয়ালের দুইটাই শ্রেণীতে আছে। CS 1 ইকুয়াল টু কত হলো 8/3। অ্যাট দ্য সেম ওয়ে এটা হলো CS2 যদি বলি, যেহেতু দ্বিতীয় লাইনে আমার সিরিজ আছে, তাহলে এখানেও সমীকরণটা কী হইতো 1/CS2 ইজ ইকুয়াল টু আমার মান কত ছিল এখানে 2 এবং 4, 1/2 প্লাস 1/4 ইকুয়াল টু কত হয় 4। তাহলে 2 + 1 ইকুয়াল টু 3/4। অতএব CS2 ইজ ইকুয়াল টু কত হলো 4/3। তাহলে আমরা দুটোকে এটা এখন আমার কি করতে হবে যে ইকুইভ্যালেন্ট সার্কিট বলে, এরপরে কি হবে, দুটো প্যারালাল আছে, দুটো মিলে তখন একটা হয়ে যাবে। একটা হয়ে গেলে সেটার নাম হয়ে যাবে কি সিপি। তাহলে আমরা কিন্তু একটু আগে সমীকরণ দেখেছি, সিপি ইকুয়াল টু কী হবে, CS1 প্লাস CS2 ইকুয়াল টু 8/3 প্লাস 4/3 ইকুয়াল টু 3 লসাগু করলে 8 + 4 ইজ ইকুয়াল টু 12/3 ইকুয়াল টু 4 মাইক্রোফ্যারাড। তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রয়োগের অঙ্কটা হয়ে গেল। প্রয়োগ মানেই তোমাকে ম্যাথমেটিক্যালি করে করে এই পর্যায়ে আমাকে এসে আমি এটাকে পেয়ে গেলাম। এখন যদি আমরা বলি যে এখান থেকে তুমি চার্জ বের করো, হ্যাঁ শুধু যদি এখান থেকে চার্জের পরিমাণ বের করতে বলে তাহলেই কিন্তু তোমার উচ্চতর দক্ষতা হবে না। এখানে কিছু মন্তব্য চলে আসবে যে কোন অংশ থেকে বা কোন দিকে চার্জটা বেশি যাবে। তাহলে তার আগে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, প্রথমেই তোমাকে টোটাল চার্জটা কতটুকু প্রবাহিত হচ্ছে সেইটা বের করতে হবে। একটু খেয়াল করবে যে আমরা যদি এখানে দেখি আমার ওই যে সমীকরণের কথা বললাম, এই সমীকরণের ভিতর থেকেই কিন্তু তুমি বের করতে পারবে যে কোথায় চার্জটা বেশি যাবে বা কিভাবে যাবে। হ্যাঁ, আমরা এই সমীকরণ থেকে সেইটাকে বেছে নেব। এতক্ষণ আমরা কিন্তু এই সূত্রগুলোর প্রয়োগ আমরা এখানে দেখেছি। এবার দেখো, তাহলে আমরা এখানে যদি বলি যে আমরা চার্জ কোন দিকে বেশি যাবে, কোথায় বেশি যাবে, কিভাবে যাবে, তাহলে ফার্স্ট আমাকে কিউ বের করতে হবে। তাহলে কিউ ইকুয়াল আমরা জানি কি CV। হ্যাঁ, এখানে ছিল কি সিপি, একবার লাস্টলি আমরা সিপি ছিল সিপি ইন্টু ভি। হ্যাঁ, তাহলে আমি সমীকরণে খুঁজে নেব যে আমার কি ডাটা দেওয়া আছে এবং সেটার জন্য কোন সমীকরণটা অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তাহলে আমরা সিপি পেয়ে গেলাম কত 4 আর এটা ছিল 12 ইকুয়াল টু 48 কি। এখন এখানে একটু দেখো, আমরা আগে যদি ওইটাকে পিকোফ্যারাডে রাখে মাইক্রোফ্যারাডে রেখে আমি কিন্তু এখন মান বসাতে পারবো না। তাহলে আমি এখানে 4 মাইক্রোফ্যারাড পেয়েছিলাম, এটা কিন্তু 4 মাইক্রোফ্যারাড ছিল। তাহলে আমার এটাকে ফ্যারাডে নিতে হবে, 10⁻⁶ ফ্যারাড বলতে হবে। তাহলে এখানে 4 ইন্টু কী করতে হবে, এটা একটু খেয়াল করতে হবে, এই ভুল করলে কিন্তু নাম্বার পুরো পাবে না। তাহলে আমি কিন্তু তুল্য ধারকত্ব যখন বের করেছি তখন কিন্তু মাইক্রোফ্যারাড দিয়েই আমি বের করেছি।
আমার কোনো অসুবিধা নেই, যা দেওয়া আছে সেই ইউনিট। কিন্তু আমি যখন চার্জ বের করতে চাচ্ছি তখন আমার দেখতে হবে যে দুটো ইউনিট আবার সেম সিস্টেমে কিনা, হ্যাঁ, একই পদ্ধতির মধ্যে আছে কিনা। তাহলে আমি সেখান থেকে দেখতেছি যে না, ওই যে একটা ভুল করে ফেলছিলাম কিন্তু, হ্যাঁ, যে আমার মাইক্রোফ্যারাডে রেখে দিয়ে আমি ভোল্টের সাথে গুণ করেছি, কিন্তু সেটা হবে না। তাহলে মাইক্রোফ্যারাডকে আমার ফ্যারাডে কনভার্ট করতে হবে, তারপরে এসে আমাকে বলতে হবে তাহলে এখানে কি হলো 4 4 বার 48 ইন্টু 10⁻⁻6, তখন এটা হয়ে যাবে এত কুলম্ব। হ্যাঁ, এখন গেল এখান থেকে আমার কোন দিকে কতটুকু আমার চার্জ যাবে, কোন দিকে কতটুকু যাবে। তাহলে এই দিকের তুল্যধারা কত ছিল 8/3 ইন্টু আমার কি চলে আসবে বিভব তো 12 ঠিক ছিল, এই দিকে কি হবে 4/3 ইন্টু 12। তাহলে এইটা গুণ করলেই কিন্তু আমি এখানে চার্জের পরিমাণটা বের করলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্যালকুলেশন করলেই তোমার কাছে সুস্পষ্ট হবে যে কোন দিকে আমার বেশি চার্জ যাচ্ছে। তাহলে আমরা তখন এটাকে যদি মার্কিং করে দিতাম, হ্যাঁ, দুইটার পথকে যদি আমি আলাদা আলাদা করে দিতে পারতাম, তাহলে দেখা যাইতো যে আমার এখানে চার্জ কোন দিকে কীভাবে কতটুকু যাচ্ছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা বোঝা যাচ্ছে যে আসলে আমার ওই যে জ্ঞান অনুধাবন সেটাকে আমি কিভাবে এখানে প্রয়োগ করব। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, তাহলে একটু দেখো আবার যে আমি এইটাকে যদি আবার আসি, হ্যাঁ, আবার যদি আমরা এখানে একটু আসতে চাই, তাহলে একটু দেখো আমরা কোথায় ছিলাম, স্থির তড়িতে, তাই না। তাহলে স্থির তড়িৎ যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে জ্ঞানের কোশ্চেন কোথা থেকে নিলাম, হ্যাঁ, বইয়ের ভিতরে সারসংক্ষেপের ভিতরে আমরা যখন দেখলাম যে এই বিষয়গুলোই কিন্তু আমার এখানে কাজে লাগতেছে। এরপরে আমি এখানে যে এটা জ্ঞানেরও কোশ্চেন, আবার এই সমীকরণটা থেকে বেশি আমার কিন্তু প্রয়োগ কিংবা উচ্চতর দক্ষতায় যেতে হচ্ছে। তাহলে আমরা 2 নম্বর অধ্যায় যারা স্থির তড়িৎ, সেখানে কিন্তু আমরা কিছু দেখার চেষ্টা করলাম এবং শর্ট করে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে আমার 11টা অধ্যায়, প্রত্যেকটার জন্য আমি এখনই কিন্তু সময়টা ভাগ করে নেব, সময় ভাগ করে, অর্থাৎ হ্যাঁ অলরেডি তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়েছে একটায়, বাসায় গিয়েছো, কিছু রেস্ট নিয়েছো, হ্যাঁ, নিঃসন্দেহে এখন পড়তে বসেছো তোমরা, এবং পড়াটাকে সিরিয়াস করার জন্যই কিন্তু আমি আস্তে আস্তে এটাকে ভাগ করে নিয়ে আসতে পারতেছি। তাহলে হ্যাঁ, এর সাথে কিন্তু আর কিছু যোগ হবে, দ্বিমেরু। দ্বিমেরু শব্দটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিমেরু কি, হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক কি, হ্যাঁ, তারপরে এই দ্বিমেরু বের করার ক্ষেত্রে গিয়ে কিছু সমীকরণ আছে, যদিও এটা একটু আরও উপর লেভেলে একটু স্ট্যান্ডার্ড হয়ে যায়, তবুও যেহেতু তোমার সিলেবাসে আছে তোমাকে কিন্তু সেই জিনিসটা শিখতে হবে। তাহলে আমরা এতক্ষণ দুটো অধ্যায় আমরা দেখতে পেলাম সুন্দর করে, দুটো অধ্যায়ের মধ্যে যতটুকু সারসংক্ষেপ আছে আমরা এটাকে দেখলাম, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এরপরে যদি আমরা আসি, এরপরে দেখো আমরা যদি চলে যাই চলতড়িৎ, ধারাবাহিকতা আছে একটা, তাই না। তাহলে আমরা এরপরে আসবো কোথায়, যে চলো 3 নম্বর অধ্যায়, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কিন্তু অলরেডি একটু খেয়াল করো, আমরা 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 2টো কোশ্চেন কিন্তু আমরা পেয়ে গেলাম। কোথায়, একটা তাপগতিবিদ্যায়, হ্যাঁ, আমরা খুব শর্টলি আমরা দেখলাম কতটুকু জায়গা, ওখানে কিন্তু সিকিউ কোশ্চেন 2টা জায়গার বেশি নেই। হ্যাঁ, আমরা ধারকত্বে আসলাম, এখানেও কিন্তু আমার কোশ্চেন হওয়ার মতো বেশি জায়গা নেই। আচ্ছা, একটু এখানে আমার আরেকটু, আমরা হয়তো স্থির তড়িতে আরেকটু জিনিস রয়ে গেছে, যে আমরা যদি দেখি, একটু দেখো যে এখানে কিন্তু আরেকটু জিনিস আমাদের আছে, কুলম্বের বিভব প্রাবল্য বের করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা আমরা ছেড়ে গিয়েছিলাম। আবার আমি একটু মনে করাই দিচ্ছি যে সেখানে দেখো বিভব বের করতে হয়, প্রাবল্য বের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আবার 3 ধরনের ফ্রেম আছে। একটা হলো যে কোনো একটা রেখা, 2 পাশে 2টো চার্জ আছে, হ্যাঁ, +10 কিউ, আর একটা হয়তো -20 কুলম্ব চার্জ আছে। এর 3টা কোশ্চেন হতে পারে এখানে। এক হলো মধ্যবিন্দুতে প্রাবল্য কত, হ্যাঁ, আর একটা হতে পারে কোথায় শূন্য। তাহলে মধ্যবিন্দুতে শূন্য প্রাবল্য কত, এটা হলো এক কথা, আবার কোথায় শূন্য সেটা হলো অন্য একটা কথা। তাহলে আমরা এখান থেকে যদি দেখি, এই ক্ষেত্রে কিন্তু তোমার প্রাবল্য মানে কি, ফোর্স। তাহলে বলের কিন্তু একটা ডিরেকশন আছে, বল কি একটা দিক রাশি, যেহেতু তার দিক রাশি তার একটা ডিরেকশন থাকবে। অর্থাৎ তুমি যখন প্রাবল্য বের করবে তখন কিন্তু তোমার এখানে দিকের কথা খুব খেয়াল করতে হবে। তাহলে আমি যদি প্রথমেই আসি, এটা একটা ডিস্টেন্স দেওয়া আছে ধরো 4 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে 4 সেন্টিমিটার যদি হয়, 4 সেন্টিমিটার মিনস হলো 0.04 মিটার, হ্যাঁ, তাহলে এত মিটার।
তাহলে ধরে নিচ্ছি মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে এটা কত 0.02 মিটার, আবার এ অংশ কত অ্যানাদার পার্টে কত 0.02 মিটার। তাহলে এবার যদি আমি প্রাবল্য বলি E1 অর্থাৎ +10Q চার্জের জন্য E1 হয় 1/4 পাই এপসাইলন নট ইন্টু 10/0.202 হোল স্কয়ার। আচ্ছা, এখানে একটু খেয়াল করবে যে প্রাবল্য যখন আসবে কোথায়, যেখানে প্রাবল্য নির্ণয় করবা সেখানে কি থাকতে হবে, আমরা আগেই কিন্তু বলেছি প্রাবল্য মানেই কিন্তু সেখানে একক ধনচার্জ থাকবে, তাই না? তার মানে যেখানে প্রাবল্য আছে সেখানে ধরে নিতে হচ্ছে কি আছে, একক ধনচার্জ আছে। তাহলে এই +10Q আর এখানে হলো 1 কুলম, তাহলে এরা কি দুটো সেম চার্জ, তাহলে এই অবস্থায় কী হবে, তারা কী হবে পরস্পরকে বিকর্ষণ করবে। এটাকে যদি আমরা এ, এটাকে বি আর এটাকে পি বলতাম, তাহলে কী দাঁড়াইতো যে এইখানে এই 10 কুলম চার্জের জন্য 1 কুলমের উপরে যে প্রাবল্যটা সৃষ্টি হবে সেটা কী হবে, বিকর্ষিত হবে। বিকর্ষিত হলে কী হবে, 1 কুলম চার্জটা সরে যাবে, সরে গেলে তার ডিরেকশনটা কী হবে, তাহলে দিক হবে কোথায়, পিবি বরাবর। দিক হবে কোথায়, পিবি বরাবর, ঠিক আছে। অ্যাট দ্য সেম ওয়েতে তুমি যদি দেখো যে আবার -20 কুলম চার্জের জন্য এই পি বিন্দু প্রাবল্য হলে সেখানে যদি আমি E2 বলি, E2 ইকুয়াল টু একইভাবে 1/4 পাই এপসাইলন নট 20 ডিভাইড বাই 0.02 হোল স্কয়ার। তাহলে একটু মনে রাখবা, যেহেতু আমি ডিরেকশন আলাদা করে বলে দিচ্ছি সেই জন্য কিন্তু এখানে প্রাবল্য বের করার সময় প্লাস মাইনাস চার্জ কিন্তু কখনো আসবে না, প্লাস মাইনাস চার্জ কখনো আসে না। তাহলে না আসলে আমরা এখানে দেখো E1 E2, তাহলে E2 এর ডিরেকশনটা কোন দিকে হবে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাহলে কী হবে, আকর্ষণ হবে। আকর্ষণ হলে এটাও কিন্তু পিবি বরাবরই হবে, তাহলে দিক হবে কত, পিবি বরাবর। মজার বিষয় দেখো এখানে যে আমার দুটোই কিন্তু পিবি বরাবর, তার মানে দুটো ফোর্সই কিন্তু একই দিকে ক্রিয়া করতেছে, তার মানে তাদের লব্ধিটা কী হবে, তাদের যোগফল। হ্যাঁ, যখন দুটো ফোর্স একদিকে কাজ করবে, লব্ধি ফোর্সটা যদি ই হয়, E = E1 + E2, E1 + E2। ওকে, তাহলে দুটো অপোজিট চার্জ যদি মাঝখানে যদি কোনো বিন্দু থাকে তাহলে কিন্তু তাদের লব্ধি প্রাবল্যটা হবে কি, দুটোর যোগফল। এখন যদি দুটোই প্লাস হতো, দুটো প্লাস হলে কি হইতো, হ্যাঁ, দুটো প্লাস হলে এই ডিরেকশনটা আর পিবি বরাবর হতো না, ক্যালকুলেশন সেম, বাট ডিরেকশনটা হয়ে যেত তখন পিএ বরাবর। হ্যাঁ, তাহলে দেখো যে দুটো সেম চার্জ হলে ডিরেকশন দুই দিকে হবে, দুই দিকে ডিরেকশন হলে তাদের কি হবে, দুই দিকে ডিরেকশন হলে তাদের 180 ডিগ্রি হয়ে যাবে অ্যাঙ্গেল, 180 ডিগ্রি হলে লব্ধিটা তখন হয়ে যাবে কি, মাইনাস। মাইনাস আমরা এখানে ডিফারেন্স দেখব, কারণ কোনটা বড় তো আমি জানি না, আমি খেয়াল করি এটা হলো অল প্যারামিটার্স, এখানে এই অংশটু দুইটার জন্যই ফিক্সড সেম আছে, তাহলে যে পাশে 20 আছে সেটা বড়, তার মানে এটা হয়ে যাবে কি E2 - E1। তাহলে দুটো পয়েন্ট পেলে এখানে যে যদি সেম অপোজিট চার্জ হয়, যদি অপোজিট চার্জ হয় তাহলে কি হবে, অপোজিট চার্জের কারণে একদিকে তার প্রাবল্যটা কাজ করবে, সুতরাং তখন বেশি হবে, যোগ হবে। আর যদি দুটো সেম চার্জ হয় তার মধ্যে যদি কোথাও আমরা প্রাবল্য বের করি তাহলে কি হবে, সেখানে যে দুই দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীতমুখী ক্রিয়াশীল হলে তখন লব্ধিটা হয়ে যাবে তাদের বিয়োগফল। বিয়োগফল মানেই বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমরা এখানে কিন্তু একটা এইখানে রেখেই যদি আমি বলতাম কোথায় শূন্য হবে, হ্যাঁ, কোথায় শূন্য হবে, তার মানে E1 E2 সমান, তখন কিন্তু আর মধ্যবিন্দু যেহেতু আমরা বলিনি, তখন আর এটাকে ধরে নিতে হবে যে ধরি x দূরত্বে, যে কোনো এক জায়গা থেকে x দূরত্বে, তাহলে অন্য জায়গা থেকে কি হইতো 0.04 - x, তাহলে ডিস্টেন্সটা কিন্তু তখন একইভাবে আমরা ডিরেকশনের কথা ঠিকই বলবো যে দুইটা দুই দিকে গেল, হ্যাঁ, কিন্তু x কোথায় শূন্য হবে, তখন লব্ধি প্রাবল্য কী হবে এখানে, হ্যাঁ, এই দুইটা ইকুয়াল হইলেই কিন্তু, ইকুয়াল যেহেতু দুটো অপোজিট ডিরেকশন আছে, ইকুয়াল হইলেই কিন্তু তাদের মানটা শূন্য হবে, তখন কিন্তু আমরা x এর মানটা এখানে ধর এই যে এখানে কি আছে, আমরা d² আছে, E1 E2 আছে, তখন কিন্তু আমার দেখতে হবে যে কোথায় গিয়ে আমি মানটা পেলাম। ঠিক আছে, তাহলে আমরা যখন প্রাবল্য পাবো সেক্ষেত্রে তোমার হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে যে আমার x এর মান ওই যে x² আছে, আমার সমীকরণের মধ্যে কি আছে 1/4 পাই এপসাইলন নট Q/x²। এখন এপাশে একটা যদি x² হয় 1/4 পাই এপসাইলন নট, হ্যাঁ, Q/, এখানে আমার যদি এটাকেই বলি 10
আর একটা যদি 20 হয় ডিভাইড বাই কী হবে 0.04 মাইনাস এক্স হোল স্কোয়ার। অতএব এই এখান থেকে 2 1/4 পাই এপসাইলন নট, এখানে 10 দিয়ে কাটলে 2 হলো, তাহলে এখানে হয়ে গেল 1/x স্কোয়ার আর 1/0.04 মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে এক পাশে যদি নিয়ে আসে 2 তাহলে ক্যালকুলেশন করলে এক্সের আমরা দুটো মান পাবো, প্লাস মাইনাস দুটো মান পাবো, একটা প্লাস মান আর একটা মাইনাস মান। এখন যদি তুমি ফিগারে দাও, আমি যদি এ চার্জ থেকে এ বিন্দু থেকে এক্স হলে এইদিকে পজিটিভ, আর যে মাইনাস মান হলে সেটা পিছনে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে একটা সামনের দিক গেল, একটা পিছনের দিক চলে গেল। তাহলে যখন পিছনের গেল আমাকে এখানে খেয়াল করতে হবে কোথায় বিপরীতমুখী হচ্ছে। হ্যাঁ, এখানে যদি হয় তার মানে এটা হলো কি, এটার জন্য বিকর্ষণ হবে, এই চার্জের জন্য বিকর্ষণ হবে, তার মানে এখানে হবে সর্বোচ্চ। আর যদি আমি এখানে বলি যে এটার জন্য ওই দিক যেদিকে এটা তার উল্টা দিকে অর্থাৎ 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে 0 হবে। যেহেতু চার্জ আমি সমান বলেছি এখানে E1 = E2, সুতরাং এটা কি হলো সমান হওয়ার কারণে কিন্তু এবং বিপরীতমুখী সমান হয়ে যখন বিপরীতমুখী হবে তখন তাদের মানটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ সমান হওয়া মানে E1 - E2 হয়ে যাচ্ছে, = 0 হয়ে যাচ্ছে। এক পাশে চলে আসলে আর এক পাশ 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটু খেয়াল করবে 0, এখানেও যদি তুমি দেখো যে দুটো অপোজিট চার্জ হচ্ছে, তো একটা প্লাস আর একটা মাইনাস, তখন কিন্তু আবার সিচুয়েশনটা উল্টিয়ে যাবে। কারণ এখানে যদি হয় তাহলে এটা সেম ডিরেকশন হলো, তখন কিন্তু এটা কি হবে, এই ভিতরে আমি আগে যেখানে 0 বলেছি এবার সেখানে 0 ম্যাক্সিমাম হবে। আর এখানে দেখো এটার জন্য বিকর্ষণ হবে আর ওই -10 এর জন্য এটা আকর্ষণ হবে। তাহলে কি দেখা গেল যে এখানে আমার এখানে দেখা হলো যে তখন আমার 0 হবে কিন্তু বহিস্থ কোনো বিন্দুতে। তাহলে একটা রেখার উপরেই কিন্তু তুমি 4টা কোশ্চেন এখানে আসতে পারে। একটা একটু যদি খেয়াল করো তাহলে একই রেখার উপরে দুটো চার্জ থাকলে সেখানে 4টা কোশ্চেন হতে পারে। এক হলো মধ্যবিন্দুতে কত, মধ্যবিন্দুতে তার প্রাবল্য কত, হ্যাঁ মধ্যবিন্দুতে প্রাবল্য কত, 2 হতে পারে কোথায় 0, তাহলে এই মধ্যবিন্দুতে চার্জ কত, যদি প্লাস এবং মাইনাসের জন্য দুটো মান পাবো, এখানেও প্লাস এবং মাইনাসের জন্য দুটো মান পাবো, তাহলে কি দাঁড়ালো একটা রেখার উপরে কিন্তু তোমাকে খেয়ালটা কোথায় করতে হচ্ছে, খেয়াল করতে হচ্ছে কিন্তু ওই জায়গায় তার ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, তার মানটা কি হচ্ছে, কিভাবে এখানে যাচ্ছে। তাহলে এটা গেল সরল রেখা। এটা হতে পারে কোথায়, তাহলে হ্যাঁ বিভবের ক্ষেত্রে আমরা এভাবেই একই রেখার উপরে নিতে পারবো। এখানে যদি আমরা আসি একটু খেয়াল করো যে সরল রেখা বাদ দিয়ে অনেক সময় ত্রিভুজ কিংবা চতুর্ভুজের ক্ষেত্রেও আমরা মান হতে পারে। হ্যাঁ, তাহলে যদি আমরা ত্রিভুজ বলি যে এবিসি একটা ত্রিভুজ আছে, তাহলে এবিসি এখানে যদি 10 কুলম থাকে আর এখানে -10 কুলম থাকে, একটা সমবাহু ত্রিভুজ ধরি, প্রত্যেকটাই 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, একটা সমবাহু ত্রিভুজের দুই শীর্ষে প্লাস এবং -10 কুলম আছে। তাহলে এবার দেখো এখানে এ বিন্দুর প্রাবল্য কত হবে। তাহলে এ বিন্দুতে প্রাবল্য মানেই কি, তোমাকে একটু আগেই বলেছি প্রাবল্য মানেই হলো যেখানে একক ধনচার্জ থাকবে। প্রাবল্য হলে কি হবে, যে বিন্দুতে আমি প্রাবল্যটা বের করব সেখানে কি থাকতে হবে, 1 একক ধনচার্জ থাকতে হবে। তাহলে এখানেও যদি 1 একক ধনচার্জ থাকে +1, তাহলে এই 10 কুলমের জন্য কি হবে, সে এখানে বিকর্ষিত হবে, আর এই 20 কুলমের জন্য আকর্ষিত হবে। তাহলে যদি আকর্ষিত হয় তখন আবার দুটো, এইদিকে E1 এইদিকে E2, তাহলে এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, দেখবে খেয়াল করবে এই কথাগুলো থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে আসবে এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ওখানে অনুধাবন হতে পারে। তাহলে অনুধাবন হলে আমার এখানে এটা 60 ডিগ্রি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে কি হবে, এটা 60 ডিগ্রি করে অ্যাঙ্গেল হবে। তাহলে এটা তার বহিস্থ ওই দিকে যাচ্ছে, তখন এইটা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তখন এটা চলে যাবে কোথায়, সেই সামান্তরিকের সূত্র। যদিও তোমার সামান্তরিকের সূত্র ফার্স্ট পার্টে ভেক্টরের মধ্যে পড়েছো, হ্যাঁ এটা এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। তাহলে লব্ধি যদি ই হয় তাহলে হবে কি, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টুয়াইস E1 E2 cos 60 ডিগ্রি, cos 120 ডিগ্রি। বাস E1 E2 মান বসিয়ে তুমি ক্যালকুলেশন করে হ্যাঁ লব্ধিটা বের করবে, E স্কোয়ার ইকুয়াল টু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টুয়াইস E1 E2 এত। তার মানে ই যদি আমি বলতাম এটার উপর কি আসতো, একটা √r আসতো। হ্যাঁ, এখানেও দেখো যদি এটাও হইতো, এটাও যদি প্লাস হইতো, হ্যাঁ তখন কি হইতো, এটা ওই দিকে চলে যাইতো, তাই না, তখন লব্ধিটা কি হইতো, এই মাছ দিয়ে চলে যেত, তখন কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হতো কত, 60 ডিগ্রি।
তার মানে এই প্রাবল্য তোমার কিন্তু কি হতে পারে, ত্রিভুজ, একটা ত্রিভুজ আকৃতি শেপের মধ্যে হতে পারে, একটা সরলরেখায় হতে পারে, একইভাবে একটা বর্গক্ষেত্র হতে পারে। কি হতে পারে, একটা বর্গক্ষেত্রের মধ্যেও হতে পারে। তাহলে বর্গক্ষেত্রের চার কর্নারে 4 দেওয়া আছে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কত প্রাবল্য হবে, একইভাবে যদি তোমার বিভব আসে, তাহলে বিভবও কিন্তু আমি যেভাবে প্রাবল্যের কথা বলেছি ঠিক একইভাবে কিন্তু আমার বিভবের কথাও কিন্তু একইভাবে ক্যালকুলেশন করব। ডিফারেন্সটা কোথায়, শুধু প্রাবল্যের সময় আমি যে সূত্রটা ব্যবহার করেছি E = 1/4πε0 Q/d², বিভবের সময় সেটা বলবো 1/4πε0 Q/d। ওকে, তাহলে আমরা এখানে বিভব প্রাবল্য, তাহলে আমরা একটু দেখি যে এইখানে সিকিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য যে এটা বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্নভাবে আমি এটাকে উপস্থাপন করতে পারতেছি। যে আমি সরলরেখা বরাবরের মধ্যেই কিন্তু একটা সরলরেখার উপরেই দুটো চার্জ দিয়া এটাকে আমি 4টা কোশ্চেন বানাতে পারি। একটা আমি যদি ত্রিভুজের মধ্যে নিতে পারি, প্লাস এবং মাইনাস চার্জের জন্য ডিরেকশনটা, তার মানে টোটাল জায়গাটাই গিয়া তুমি কোথায় তোমার লক্ষ্য করতে হবে যে আমার চার্জগুলোর ডিরেকশনের উপরে আমাকে নির্ভর করতে হচ্ছে। আর একটা জিনিস এখানে খেয়াল করবে, অনেকেই ভুল করে ফেলি আমরা, সেটা হলো যে ইউনিট, অর্থাৎ দেখবে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এই দৈর্ঘ্যটাকে সেন্টিমিটারে বলা থাকে, মিটারে বলা থাকে না, আর চার্জটা কুলম্বে থাকে। তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাদের কি করতে হবে, চার্জটাকে দূরত্বটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, কারণ আমি ভিন্ন ভিন্ন সিস্টেম কিন্তু এক সিস্টেমের মধ্যে আমি ব্যবহার করতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যে আমরা যাবৎকালে যা দেখেছি, এখানে এক্ষেত্রে আমরা যতটুকু দেখেছি যে এরপরে আমরা বিভব প্রাবল্যের অঙ্ক, তার মানে কি বুঝলা, এখানে আমাদের কিন্তু সিকিউ কোশ্চেন হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে। তাহলে কোথায় হলো, এক হলো তুল্য ধারকত্ব দিয়ে আমার সিকিউ হতে পারে, তুল্য ধারকত্বের মধ্যে সিকিউ হতে পারে, অর্থাৎ ধারক দিয়া। 2 নম্বর কি, বিভব দিয়ে। 3 নম্বর কি, প্রাবল্য দিয়ে, প্রাবল্য, তাহলে বিভব এবং প্রাবল্য। আর একটা হতে পারে কি, কুলম্বের সূত্র। তাহলে এখানে তুমি যদি একটু খেয়াল করো, 4 রকমের সূত্র ব্যবহার করে 4 রকম সূত্রে এসে তুমি কিন্তু 4টা সিকিউ হতে পারে। যেটা তুমি যদি একটু আগে দেখো তাপগতিবিদ্যায় কয়টা, 2টো জায়গা ছিল, তাপগতিবিদ্যায় 2টো জায়গা থেকে সিকিউ হতে পারে, বাট আমার তড়িৎ স্থির তড়িৎ থেকে কিন্তু 4 জায়গা থেকে সিকিউ হতে পারে। তাহলে এর ইম্পর্টেন্সটা বেশি। তাহলে আমরা কি আশা করতে পারি যে অবশ্যই কিন্তু আমার এখানে এখানে কুলম্বের সূত্র, বিভব, প্রাবল্য, ধারক ও ধারকত্ব। তাহলে আমরা এখান থেকে আশা করতে পারি যে যেহেতু এটা 4টা এরিয়া আছে, 4টা ক্ষেত্র থেকে হতে পারে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কি হতে পারে যে এটার ইম্পর্টেন্সটা একটু বেশি। তার মানে কি, আমাকে এই চ্যাপ্টারের ব্যাপারে খুব সতর্ক হতে হবে এবং আমি নিশ্চিত এখান থেকে কোশ্চেন পাবো, নিশ্চিত এখান থেকে আমি জ্ঞান অনুধাবন সহ উচ্চতার দক্ষতা পর্যন্ত কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা অলরেডি 2টো চ্যাপ্টারের উপরে আমরা যথেষ্ট ধারণা দিয়েছি। 2টো চ্যাপ্টার থেকে আমরা 5টা কোশ্চেনের মধ্যে কিন্তু 2টো কোশ্চেনকে আমরা কনফার্ম করে ফেলতে পারি, এবং এটার জন্য আমাকে কতটুকু সময় লাগতেছে, আমার জন্য কিন্তু এই 2টো চ্যাপ্টার শেষ করতে হলে সর্বোচ্চ 4 ঘন্টা সময় তুমি যদি মনোযোগ দাও, তাহলে 4টা কোশ্চেন কনফার্ম হয়ে যাচ্ছে। 4টা কোশ্চেনকে তুমি কিন্তু কনফার্ম করে ফেলতে পারতেছ। তাহলে দরকার শুধু অ্যাটেনশন, দরকার কি আমার কৌশল। কৌশলটা কি, আমি আগেই এটাকে ভাগ করে নিলাম। তাহলে আমরা এই 2 নম্বর চ্যাপ্টারকে যদি আমরা এখান থেকে নিতে চাই, এরপরে আমরা 3 নম্বর অধ্যায় চলে যাব। 3 নম্বর অধ্যায় কি আছে, চলতড়িৎ। তাহলে চলতড়িতের মধ্যে আমরা এখানে ওই একইভাবে প্রত্যেকটা অধ্যায় যেহেতু আছে, বইয়ের মধ্যে যেহেতু আছে, আমার প্রত্যেকটা বইতেই যেহেতু আমার এই অংশগুলো কিন্তু ভাগ করা আছে, তোমার জন্য খুব জটিল না, তোমাকে নিজেকে খুঁজে নিতে হবে না, যেহেতু খোঁজা হয়ে গেছে, সে কারণে কিন্তু তুমি জাস্ট তুমি জায়গাটাকে একটু খুঁজে নিয়ে ওটাকে ব্যবহার করে তুমি তোমার কাজটাকে সুন্দর করে মনোযোগ দাও, যথেষ্ট তোমার সুবিধা হবে। তো আমরা এই পর্যায়ে হয়তো আমরা একটু বিরতিতে যাব, আমরা পরে এসে বাকি অংশগুলো, অর্থাৎ আমরা কিন্তু 2টো প্রশ্ন শেষ করে ফেললাম, আমরা এরপরে 4, 5, 6 নম্বর প্রশ্ন কীভাবে আমার শেষ হবে, আমরা একটু বিরতির পরে এসে আবার তোমাদের সাথে কথা বলো। অনেক ধন্যবাদ।